ঈদযাত্রার শেষ দিনেও বৃষ্টির বাগড়া। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজটে দুপুর পর্যন্ত ভোগান্তি পোহাতে হয় উত্তরবঙ্গগামী যাত্রীদের। দেশের বাড়িতে যাচ্ছি, সবার সাথে ঈদ করব, খুব আনন্দ লাগতেছে। খুব খারাপ অবস্থা, দুনিয়ার জ্যাম, বৃষ্টি। 12 ঘন্টা পেরিয়ে গেছে, বাট আমরা এখন পর্যন্ত যমুনা সেতুই পাইনি। ঈদুল আজহার নামাজের জন্য প্রস্তুত শোলাকিয়া ও গৌরে শহীদ ময়দান। বড় জমায়েত ঘিরে কয়েক স্তরের নিরাপত্তা ব্যবস্থা। চামড়ার ন্যায্য মূল্য নিশ্চিতে প্রয়োজনে হস্তক্ষেপ করবে সরকার, জানালেন বাণিজ্য মন্ত্রী। দেয়া হতে পারে ওয়েট ব্লু চামড়া রফতানির সুযোগ। প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দিব। যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন। জয়পুরহাটে ভিজিএফ এর চাল বিতরণে অনিয়মের অভিযোগ। দুস্থদের এনআইডি দিয়ে বানানো কার্ডে বরাদ্দ তুলেছেন রাজনৈতিক দল ও পৌরসভার কর্মচারীরা। পৌরসভা থেকে কোনো গান আমরা পাই না। দেখলাম নাম আছে, নামে আমার চাল পাই না। আমার নামে চালের খালা গেল কোথায়? আমার গাড়িয়ালের নাম রেবেকা, নাম আছে, সব আছে। আমার 1 কেজি চাল পর্যন্ত কেউ অনুদান দেয় না। বন্যপ্রাণী ও বনজ সম্পদ রক্ষায় স্বেচ্ছায় ছুটি বাতিল করেছেন সুন্দরবনের কর্মকর্তা কর্মচারীরা। চোরা কারবারিদের তৎপরতা ঠেকাতে বন রক্ষীদের টহল জোরদার। আমন্ত্রণ বিরতিহীন সংবাদ সারা দেশে। আপনাদের সঙ্গে আছি মাসুম রাব্বি। এতক্ষণ শিরোনাম দেখছিলেন। আজও বৃষ্টি মাথায় নিয়েই বাড়ি ফেরা মানুষের ঢল নেমেছে। বাসের টিকিট না পেয়ে এবং বাড়তি খরচের কথা চিন্তা করে ট্রাক পিকআপে চড়েও রওনা হয়েছেন অনেকে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে গত রাতে তীব্র যানজটের ভোগান্তি আজ দুপুর পর্যন্ত পোহাতে হয় যাত্রীদের। তবে এখন অনেকটা স্বাভাবিক হয়ে এসেছে। হাইওয়ে পুলিশ বলছে, যানবাহনের বাড়তি চাপ, ভারী বৃষ্টি আর একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় এই মহাসড়কে যানজট তৈরি হয়। ঈদযাত্রার শেষ দিনেও বৃষ্টির বাগড়া, বাসে টিকিট না পাওয়া, যানজট সবকিছুই হার মেনেছে বাড়ি ফেরার আনন্দের কাছে। গাড়ির বাড়তি চাপ আর বৃষ্টির কারণে মঙ্গলবার রাত থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কয়েকটি পয়েন্টে দেখা যায় যানজট। নবীনগর, বাইপাইল, বাড়িপাড়া ও চন্দ্রায় বুধবার দুপুর পর্যন্ত গাড়ির জট ছিল। সামনে তো বাড়িতে যাইতে পারি না, এই যে গাড়ির জন্য রাস্তার মধ্যে বৃষ্টিতে ভিজিয়ে দাঁড়িয়ে আছি। গাড়ি তো পাওয়া যাচ্ছে না, আর দাম তো বেশি জানাচ্ছে 1000 টাকা করে। যানজটের ভোগান্তির পাশাপাশি বাসে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগও করেছেন যাত্রীরা। ভাড়া তো বেশি যায়, 1300-1400 টাকা চায়। যেখানে গাড়ি ভাড়া 600 টাকা 700 টাকা, সেখানে গাড়ি ভাড়া 1500 টাকা করে চাইতেছে। তাহলে ভাবে কেমনে যাওয়া যায়? তারপরে যায় না। মহাসড়কের টাঙ্গাইল অংশের করটিয়া বাইপাস থেকে যমুনা সেতু পর্যন্ত প্রায় 30 কিলোমিটার এলাকা জুড়েও দেখা দেয় তীব্র যানজট। হাইওয়ে পুলিশের দাবি, ভারী বৃষ্টি, যানবাহনের বাড়তি চাপ ও একাধিক গাড়ি বিকল হয়ে পড়ায় এমন পরিস্থিতি তৈরি হয়। গলামলা তো ভেঙে গিয়েছে, 2 দিনে কোনো ঘুম নাই, 2 রাত কোনো ঘুম নাই, শুধু জাম আর জামই ঠেলছি, নাই কোনো খাওয়া দাওয়া। শরীরের অবস্থা তো দেখছেন, কণ্ঠ দেখছেন। আমরা সিরাজগঞ্জে আসি হচ্ছে 2.5 ঘন্টা টাইমে, আর সেখান থেকে আজকে 12 ঘন্টা পেরিয়ে গেছে, বাট আমরা এখন পর্যন্ত যমুনা সেতুই পাইনি। ঢাকা চট্টগ্রাম, ঢাকা ময়মনসিংহ মহাসড়ক ও পদ্মা সেতু হয়ে অনেকটা নির্বিঘ্নেই বাড়ি ফিরছেন মানুষ। এসব মহাসড়কে কড়া নজরদারিতে পুলিশ। পাটুরিয়া দৌলতদিয়া নৌরুটে সকালের দিকে চাপ কম থাকলেও বেলা বাড়ার সাথে বাড়তে থাকে যাত্রী ও যানবাহনের চাপ। এখনো কোনো যানজটে পাইনি, আলহামদুলিল্লাহ সুস্থ মতোই আসছি। ফেরিঘাট এবং রাস্তার অবস্থান আমি যতটুকু দেখলাম, আমার অবস্থান থেকে আমি অনেক ভালো দেখতেছি। এখানে সমস্যা পাচ্ছি, সেই সমস্যাগুলো আমরা আমাদের নজরে আনছি এবং সেগুলো সমাধানের চেষ্টা করছি। দুর্যোগ না হলে শান্ত এবং কেউ যদি নিয়মের ব্যত্যয় যদি না ঘটায়, নৌপথ আলহামদুলিল্লাহ নিরাপদ আছে। নৌপথে নির্বিঘ্নে বাড়ি ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা। সাইফ আহমেদ, যমুনা নিউজ। ঢাকা টাঙ্গাইল মহাসড়কের খবর জানাতে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মীরা। প্রথমে যাচ্ছি চন্দ্রায় মাহফুজুর রহমান নিপুর কাছে। নিপু, যান চলাচল স্বাভাবিক হয়েছে কিনা, বর্তমানে গাড়ির জটলা কেমন দেখছেন, গাড়ির চাপ কেমন জানাবেন আমাদের।
এখন স্বস্তির খবর জানাতে হচ্ছে, এই মুহূর্তে চন্দ্রার অবস্থা একেবারেই স্বাভাবিক। অর্থাৎ দুটি পথ রয়েছে, যে দুটি পথ হচ্ছে সাভারের যে অংশ এবং গাজীপুরের এক অংশ, দুই অংশতেই কিন্তু এখন যানবাহনের একেবারে স্বাভাবিক চলাচল রয়েছে। শুধু কিছু যানবাহন রয়েছে যেগুলো এখনো অবস্থান নিয়ে আছেন, খালি বাস, সেগুলো যাত্রীর অপেক্ষায় এখন অপ্রহর গুনছেন। এছাড়া যে দুটি সড়ক রয়েছে, গাজীপুর যে অংশ, সাভারের দুটি অংশ একেবারে স্বাভাবিক, এবং আমরা দেখেছি অনেক কিছুই শিথিল হয়েছে। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা এখানে অবস্থান ছিলেন, বাড়তি নিরাপত্তা নিয়েছিলেন, তারাও কিন্তু এরই মধ্যে এই স্থান ত্যাগ করেছেন। তবে সকলেই জাননি, কেউ কেউ বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আছেন। তবে এখন তেমন ব্যস্ততা নেই। চন্দ্রা যে পরিমাণ যাত্রীরা অপেক্ষা করেছিলেন তাদেরও কিন্তু তেমন এখন দেখা নেই। তবে যত বেলা দুপুরের পর থেকে কিন্তু এই বিষয়টি সামনে আসে এবং ধীরে ধীরে স্বাভাবিক হতে থাকে। এই যে পরিস্থিতি, সেটি কিন্তু একেবারে স্বাভাবিকই বলা চলে। তো সবকিছু মিলিয়ে চন্দ্রের অবস্থা আপনাকে স্বস্তির খবরই জানাতে হচ্ছে। অবশেষে চন্দ্রা একেবারে স্বাভাবিক পরিবেশ ফিরে পেয়েছে। নিপু, আপনাকে ধন্যবাদ। আমরা এবার একটু টাঙ্গাইলের সার্বিক পরিস্থিতি জানতে চাই। সেখান থেকে যুক্ত হচ্ছেন আমাদের সহকর্মী শামীম আল মামুন। শামীম, টাঙ্গাইল অংশে যানজট কতটা কমেছে কিনা, মহাসড়কের সার্বিক চিত্র কেমন দেখছেন জানাবেন আমাদের। রাব্বি, সারাদিন কিন্তু একেবারেই অস্বস্তির খবর দিয়ে শুরু করতে হয়েছে। কারণ হচ্ছে যে গতকাল রাত্রি থেকে আজকে দুপুর গড়িয়ে বিকেল নাগাদও কিন্তু রাস্তা অনেকটাই অস্বাভাবিক পরিস্থিতি ছিল। যানজটে একেবারেই ফাঁসা ছিল, ভোগান্তি ছিল সাধারণ মানুষের, যারা উত্তরবঙ্গে ঈদ করার জন্য ফিরছিলেন। আমি এখন একটু আপনার মাধ্যমে যমুনার দর্শকদের একটু দেখাতে চাই যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে পুংলি অঞ্চল রয়েছে, এই অঞ্চলে গাড়ি কিন্তু একটু চলমান রয়েছে। এবং আমি যে জায়গাটিতে রয়েছি সেই জায়গা থেকে এলেঙ্গা প্রায় 2 কিলোমিটার দূরে, এবং 2 কিলোমিটারের পরে হচ্ছে যে 13.5 কিলোমিটার যমুনা সেতু পর্যন্ত সেই রাস্তাটি ফাঁকা রয়েছে। এখন হচ্ছে যে পুংলি যে অংশ, সেই অংশে গাড়ি চলমান রয়েছে। এবং আমার আগে যে করটিয়া বাইপাস, রাবনা বাইপাস এবং আশিকপুর বাইপাস যে এলাকাগুলো রয়েছে, সেখানে একটু গাড়ির চাপ রয়েছে। এই গতিতে যদি স্বাভাবিক গতিতে যদি চলতে থাকে, সেক্ষেত্রে গাড়ি চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। তবে সারাদিন ব্যাপী যে যানজটের ভোগান্তিগুলো রয়েছে, বেশিরভাগ ক্ষেত্রেই হচ্ছে যে সকালবেলায় বৃষ্টি প্রচুর পরিমাণে এবং বিভিন্ন জায়গায় গাড়ি হচ্ছে বিকল হওয়া, সেগুলো সরাতে একটু সময় লাগা, সেই সবকিছু মিলিয়ে আসলে যানজটের সৃষ্টি হয়েছে। এছাড়া আমি পুলিশ সুপারের সাথে কথা বলেছি, তিনি যে বিষয়টি জানিয়েছেন যে ঢাকা-টাঙ্গাইল যমুনা সেতু মহাসড়কের যে এলেঙ্গা পর্যন্ত 4 লেন এবং এলেঙ্গা থেকে যমুনা সেতু পর্যন্ত হচ্ছে 2 লেন, যার ফলে হচ্ছে যে এই যে 4 লেন যে রাস্তা, এই 4 লেন থেকে যখন হচ্ছে যে 2 লেনে গাড়ি গিয়ে থামে, তখন হচ্ছে যে জটলাটার সৃষ্টি হয়। এবং তবে এখন পর্যন্ত যেটি বোঝা যাচ্ছে যে যদি এভাবে গাড়ি চলতে থাকে, তাহলে হয়তো বা আগামী কিছুক্ষণের মধ্যে যান চলাচল অনেকটাই স্বাভাবিক হয়ে যাবে। রাব্বি, শামীম, আপনাকে ধন্যবাদ। এবার জানাবো কোরবানির পশুর হাটের খবর। বেচাকেনার কেমন পরিস্থিতি তা জানাতে খুলনা থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী প্রবীর বিশ্বাস। প্রবীর, আপনি বর্তমানে যে হাটে রয়েছেন, সেখানে শেষ মুহূর্তে বেচাকেনা কেমন দেখছেন, ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন আমাদের। শেষ মুহূর্তে জমজমাট বেচা কিনা। আমরা রয়েছি খুলনার সর্বশেষ কোরবানির পশুর হাট, যেটি জোড়া গেটে বসে। নগরীর মধ্যেই এটি খুলনা সিটি কর্পোরেশন আয়োজন করে থাকে প্রতিবারের ন্যায়। সেই হাটটি সর্বশেষ হাট বলে স্বীকৃত, এবং এই হাটে পশু বিক্রি জমজমাট। ক্রেতা বিক্রেতা এবং পশু তিনে মিলে একাকার খুলনার জোড়া গেটের এই হাট ময়দান। এ পর্যন্ত তাদের হিসাব অনুযায়ী 5,500-এর অধিক পশু বিক্রি হয়েছে। এর ভিতর 3,500-এর মতো গরু বিক্রি হয়েছে, বাকিগুলো ছাগল এবং ভেড়া বিক্রি হয়েছে। শেষ সময় কেনাবেচা নিয়ে ক্রেতা বিক্রেতাদের যেটা বক্তব্য হচ্ছে, এখনো বিক্রেতারা বলছে যে একটা রাত যেহেতু বাকি রয়েছে, সে কারণে অনেক বিক্রেতাই
পশুটি ছাড়ছেন না, সেটি হয়তো আরো 5 ঘন্টা 7 ঘন্টা পরে তারা ছাড়বেন, সেই জন্য একটু বেশি দাম দিয়ে হাঁকিয়ে তারা কিন্তু বসে আছে। অপরদিকে বিক্রেতা যারা রয়েছে তারা বলছে একটি গরু লালন পালন করতে অথবা গরু কিনে এনে গরু বিক্রি করতে যে পরিমাণ খরচ হয়েছে, পরিবহনের খরচ হয়েছে, সেই পরিমাণ খরচ না ভেবেই ক্রেতারা পশুর দাম করছে, গরুর দাম করছে। সেজন্য আসলে দুয়ের মধ্যে ক্রেতা বিক্রেতার সেই মিশ্র প্রতিক্রিয়া, সেটি বরাবরের মতোই এই হাটে দেখতে পেয়েছি। তারপরেও মানুষ তার স্বাদ এবং সাধ্যের মধ্যে পছন্দের পশুটি কিনে নিচ্ছে। এবং আপনাকে বলে রাখি যে হাটটিতে রয়েছি, এটি আগামীকাল সকাল পর্যন্ত অর্থাৎ নামাজের আগ পর্যন্ত এই হাট চলবে, যেখান দিয়ে মানুষ তাদের প্রয়োজনীয় পশু কিনতে পারবেন। পর্যাপ্ত পরিমাণ পশুর সমাগম রয়েছে এই হাটে। রাব্বি, অর্থাৎ শেষ মুহূর্ত পর্যন্ত পশু কেনার সুযোগ পাবেন এই হাটে। প্রবীর, আপনাকে ধন্যবাদ। কিশোরগঞ্জের শোলাকিয়া ও দিনাজপুরের গৌরে শহীদ ময়দানে চলছে ঈদুল আজহার জামাতের শেষ মুহূর্তের প্রস্তুতি। দেশ বিদেশের মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে এরই মধ্যে নিশ্চিত করা হয়েছে কয়েক স্তরের নিরাপত্তা। র্যাব, আনসার, বিজিবি ও স্বেচ্ছাসেবীদের পাশাপাশি মোতায়েন থাকবে সাদা পোশাকের পুলিশ। কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী শোলাকিয়া ময়দান। মহান রবের শুকরিয়া আদায়ে ঈদুল আজহার নামাজ পড়তে জড়ো হবেন দেশ বিদেশের লাখো মুসল্লি। সেই আয়োজনকে সফল করতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। 199তম জামাতে ইমামতি করবেন মাওলানা আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ। মুসল্লিদের নিরাপত্তায় 4 স্তরে কাজ করবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। নজরদারি থাকবে ড্রোনের মাধ্যমেও। দোয়া পড়ি, আল্লাহ কার দোয়া কবুল করে। আমরা মনের অনেক দুঃখ কষ্টটা আমরা আল্লাহর কাছে কই, আল্লাহ আমাদের কবুল করুন। 32টি চেকপোস্ট আমরা করেছি ইতিমধ্যে, 7টি আর্চওয়ে গেট, তারপরে 50টি মেটাল ডিটেক্টর। এর বাইরে 64টি সিসি ক্যামেরা অলরেডি স্থাপিত হয়েছে। শোলাকিয়ায় ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে সকাল 9টায়। মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে ময়মনসিংহ ও ভৈরব থেকে চলাচল করবে 2টি বিশেষ ট্রেন। দূর দূরান্ত থেকে মুসল্লিদের জন্য বিশেষ ট্রেনের ব্যবস্থা করা হয়েছে। ভৈরব থেকে বিশেষ ট্রেনটি ছাড়বে সকাল 6টায়, কিশোরগঞ্জ পৌঁছাবে সকাল 8টায়। ময়মনসিংহ থেকে বিশেষ ট্রেন ছাড়বে সকাল 5:30টায় এবং কিশোরগঞ্জে পৌঁছাবে সকাল 8টা 10 মিনিটে। 199তম ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হবে। এই জামাত অনুষ্ঠিত করার জন্য ইতিমধ্যেই প্রশাসন, পুলিশ প্রশাসন, র্যাব, বিজিপি সহ, আনসার সহ এবং আরও সরকারি বিভিন্ন দপ্তর কাজে নিয়োজিত আছেন। দিনাজপুরের গৌরে শহীদ ঈদগাহ ময়দানেও চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। মুসল্লিদের জমায়েতকে কেন্দ্র করে নিরাপত্তা চৌকি, কাতার চিহ্নিতকরণ সহ সার্বিক প্রস্তুতি শেষ করেছেন আয়োজকরা। এরই মধ্যে মাঠে নির্মাণ করা হয়েছে ওয়াচ টাওয়ার। নিরাপত্তার দায়িত্বে থাকবে র্যাব, আনসার, স্বেচ্ছাসেবী সহ সাদা পোশাকের পুলিশ। কোন গাড়ি কোথায় পার্কিং হবে তার জন্য একটা লেআউট করা এবং এটা কিন্তু আমাদের ওয়াইড যেটা প্রচার করা আমরা ব্যবস্থা করছি। ফেসবুক পেজেও দেওয়া হবে প্রচার। তো ঈদ জামাত উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি আছে। পৌরসভা, জেলা পরিষদ, পুলিশ বিভাগ, জেলা প্রশাসন তারা নির্লজভাবে মুসল্লিগণের এখানে যেন শান্তিপূর্ণভাবে সুন্দরভাবে নামাজ পড়তে পারে, এই ব্যবস্থা ইনশাআল্লাহ আমরা ইতিমধ্যে গ্রহণ করি। গৌরে শহীদ ঈদগাহ ময়দানে প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল 8:30টায়। ইমামতি করবেন মাওলানা মতিউর রহমান কাশেমি। সাইফ আহমেদ, যমুনা নিউজ। মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে দেশের কয়েকটি জেলায় কিছু গ্রামের মানুষ ঈদুল আজহা উদযাপন করছেন আজ। সকালে চাঁদপুরের প্রায় 40টি গ্রামে ঈদের নামাজ অনুষ্ঠিত হয়। এরপর পশু কোরবানি করেন মুসল্লিরা। জামালপুরের ইসলামপুর, সরিষাবাড়ি ও মাদারগঞ্জ উপজেলার 20টি গ্রামেও মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। বৃষ্টি আর বৈরী আবহাওয়ার কারণে ঘরেই ঈদের নামাজ আদায় করেন অনেকে। এসব গ্রামে 1000-এর বেশি মানুষের বাস। দিনাজপুরের 40টি গ্রামেও ঈদ উদযাপিত হচ্ছে। শহরের বাসুনিয়াপট্টি এলাকায় উৎসব কমিউনিটি সেন্টারে সকাল 8টায় হয় ঈদের জামাত। ভোলার অন্তত 5000 মানুষ ঈদ পালন করছেন। এছাড়া নারায়ণগঞ্জ, ঝিনাইদহ, পাবনা, সাতক্ষীরা ও পটুয়াখালীর কিছু গ্রামের মানুষও আজ ঈদ উদযাপন করছেন। প্রথম পর্যায়ে আমাদের গ্রামের লোক কিছু মৌখিক বাধা দিছে, কিন্তু এখন আর কোনো বাধা বিপত্তি নাই। ইনশাআল্লাহ আমরা 20 বছর থেকে খুব সুন্দর মতো ঈদ পালন করে আসতেছি একই দিনে। এখন আমরা কোরবানি করব কিছুক্ষণ পরে, ইনশাআল্লাহ কোরবানি দিয়ে যাব। সৌদির লগে মিল করে আমরা একটা ঈদ করতেছি। রোজার ঈদ, কোরবানি দুটোটাই
খুব একটা আনন্দ পাইতেছি, সবার লইয়া ইডা করতেছি। আমাদের দাদা ফিজা তারও দাদা ফিজার আমল থেকেই আমরা এই সৌদি আরবের সাথে একত্রতা মিল করে আমরা এই কোরবানিটা করি। চামড়া ক্রয়ে ধীরে গতি হলেও ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে সরকার, এমনটা জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। দুপুরে সিলেটে চা শ্রমিকদের সাথে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন তিনি। এ সময় মন্ত্রী বলেন, প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যেন ন্যায্য মূল্য পায় সেজন্য সরকারের নজরদারি থাকবে, প্রয়োজনে হস্তক্ষেপও করা হবে। বাণিজ্যমন্ত্রী জানান, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হল চামড়ার সঠিক সংরক্ষণ ও রফতানি আয় বৃদ্ধি। আগামী বাজেট ব্যবসা বান্ধব পরিবেশ ও বিনিয়োগ আকর্ষণ করার সূচনা করবে বলেও জানান তিনি। আমরা যদি দেখি যে চামড়ার যারা কিনবেন তাদের কেনার প্রক্রিয়ায় কোনো স্লথ গতি, ধীর গতি আছে, প্রয়োজন বোধে আমরা ওয়েট ব্লু চামড়া রপ্তানির পারমিশন দিব সাময়িককালের জন্য, যাতে যে চামড়াগুলি হাতে আসবে সেগুলি বিক্রি করতে গিয়ে যেন যারা সংরক্ষণ করবেন তারা কোনো বিপত্তিতে না পড়েন। বিমানে চড়ে সৈয়দপুর থেকে ঢাকায় আসছে কসাই। কোরবানির সময় রাজধানীতে কসাইয়ের চাহিদা বেশি থাকায় আকাশপথে ঢাকায় আসছেন নীলফামারীর সৈয়দপুরের কসাইরা। কেউ কেউ আসছে ট্রেন বা বাসেও। কোরবানি ঈদের এই 3 দিনে একজন কসাইয়ের আয় দাঁড়াতে পারে 70,000 থেকে লাখ টাকা পর্যন্ত। তারা বলছেন, পশু কাটার কাজ দিয়ে শুধু নিজেরাই লাভবান হন না, সৈয়দপুরের নামও ছড়িয়ে দেন দেশ জুড়ে। ঢাকার ফ্লাইট ধরতে সৈয়দপুর বিমানবন্দরে কসাইদের সমাগম। কারণ ঘনবসতির রাজধানীতে ঈদুল আজহায় বেড়ে যায় কসাইদের চাহিদা। এই সময়টায় গরু কাটার মজুরিও ভালো। পশু কাটার যন্ত্রপাতি শান দিয়ে সবকিছু গুছিয়ে রওনা হয়েছেন তারা। শুধু ঢাকাতেই কোরবানির মাংস কাটার কাজ করবেন নীলফামারীর সৈয়দপুরের 2 শতাধিক কসাই, যাদের বেশিরভাগই বাস, ট্রেন ও বিমানে চড়ে এরই মধ্যে ঢাকায় পৌঁছেছেন। আশা ঈদের 3 দিন কোরবানির পশু কেটে বাড়তি আয় করা। প্রতি বছরই এই মৌসুমের জন্য অপেক্ষায় থাকেন উত্তরের এই অঞ্চলের দক্ষ কসাইরা। ওখানে একটা 12-14 মনোজনের গরু কাটতে গেলে দেখা যায় ওরা যত ক্রয় করছে সে রসিদ দেখে আর কি 1,100 কেউ 150 গাড়ি ভাড়া, যাতায়াত খরচ সব আমাদের যে নিয়ে যায়, যার মারফতে যাই ওরাই বহন করে। খাওয়া দাওয়া সব কিছু ওরা, থাকা খাওয়া সব কিছু ওরা। ঢাকা গেলে সেই গরু বাংলায় 30-40 হাজার টাকা ইনকাম হয়, 70-80 হাজার টাকার মতো একটা কষা ইনকাম করতে পারে। ওখানে আমরা যে কামাইটা করব সেই কামাইয়ের পয়সাতে আমরা আরও 2-3 মাস চলতে পারি। 4 জন করে একটি গ্রুপে পশু কাটার কাজ করবেন তারা। 3 দিনে একটি গ্রুপ কমপক্ষে 16টি গরু কাটতে পারবেন। কসাইরা জানান, কোরবানির এই সময়ে ঢাকায় কাজ করে যা আয় তা দিয়ে পরবর্তী 3-4 মাস পরিবারের খরচের যোগান হয় তাদের। 3 দিনে গরু কেটে এক একজন আয় করেন লাখ টাকার মতো। সৈয়দপুর থেকে আমাদের ঢাকায় রেট বেশি, ওখানে 3 ডবল টাকা পাওয়া যায় আমাদেরকে, বুঝছেন, কাজ করলে। আমাদের প্রায় 6 মাস বসতে হয়, আমাদের দোকানপাট চলে না, এই জন্য আমরা যাই। এখানে আমাদের ওই রেটে পোষায় না যে রেট এখানে গরু বানানো হয়। সৈয়দপুর মাংস ব্যবসায়ী সমিতির সভাপতি জানান, ঢাকায় দক্ষ কসাইয়ের অভাব, তাই কয়েক যুগ ধরে এই মৌসুমে দল বেঁধে আসেন তারা। ওখানে আমরা 27 বছর থেকে যাচ্ছি, আমাদের ভাই গেছে, বড় ভাই গেছে, সিনিয়ররা গেছে, কিছু লোক আমাদের ট্রেনে গেছে, কিছু লোক বাসে যাবে, আর আমরা 3 জন বিমানে যাই। এক একজনে 70-80 হাজার টাকা করে হয়। জুনিয়ররা 40-50 হাজার টাকা পায়, সিনিয়র 1,20,000, 1.5 লাখ টাকা ভাগ পায়। কোরবানির ঈদকে সামনে রেখে মাসখানেক আগে থেকেই সৈয়দপুরের কসাইদের বুকিং দিয়ে রেখেছেন ঢাকার অনেকে। সাবরিনা লিজা, যমুনা নিউজ। হামো উপসর্গে থামছেই না মৃত্যু। 24 ঘন্টায় প্রাণ গেছে আরও 5 জনের। নতুন রোগী ভর্তি 1118 জন। ময়মনসিংহ মেডিকেলে নতুন রোগী ভর্তি হয়েছেন 14 জন। চিকিৎসা শেষে বাড়ি ফিরেছেন 27 জন। মোট চিকিৎসাধীন 47 জন রোগী। এছাড়া সিলেট, বরিশাল, চট্টগ্রাম ও রাজশাহী বিভাগের বিভিন্ন হাসপাতালে রোগীর ভিড় রয়েছে। কোথাও কোথাও আইসোলেশন ওয়ার্ডে শয্যা সংকটে ভোগান্তি পোহাতে হচ্ছে রোগীদের। হাম ও উপসর্গে মৃত্যু না থামায় উদ্বেগ বাড়ছে অভিভাবকদের মাঝে। আতঙ্কিত না হয়ে সতর্ক থাকার পরামর্শ চিকিৎসকদের। ঢাকার সাভারে কোরবানির পশুর হাটে গরু বাঁধাকে কেন্দ্র করে সৃষ্ট বিবাদে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে হাট কর্তৃপক্ষের লোকজনের বিরুদ্ধে। গত রাতে শিমুলিয়া ইউনিয়নের পারাগ্রাম কোরবানির পশুর হাটে এই ঘটনা ঘটে।
নিহত শহীদুল্লাহ কাইসারের স্বজনরা জানান, শহীদুল, তার ভাই ও ভাগ্নে 18টি গরু ও 2টি ছাগল নিয়ে হাটে যান। এর মধ্যে 14টি গরু বিক্রি হয়ে যায়। বাকি পশু বিক্রির জন্য অপেক্ষা করছিলেন তারা। সেখানেই তাদের নির্দিষ্ট জায়গায় অন্য এক ব্যক্তি গরু বাঁধতে গেলে বিবাদ দেখা দেয়। অভিযোগ, এক পর্যায়ে হাট কর্তৃপক্ষের লোকজন তাদের উপর হামলা চালায়। এ সময় ভাগ্নেকে বাঁচাতে গিয়ে বেধড়ক মারধরের শিকার হন শহীদুল্লাহ। হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ধামরাই থানার এসআই কাজী রেজাউল জানিয়েছেন, ঘটনাস্থল আশুলিয়া থানার আওতাধীন হওয়ায় সংশ্লিষ্ট থানাকে অবহিত করা হয়েছে। গরুহাটে মারামারি কেন্দ্র করে একজন লোক ধামরাই হাসপাতালে এসে মারা গেছেন। এই ব্যাপারে পরবর্তী পদক্ষেপ অফিসারের মাধ্যমে আমরা ব্যবস্থা নেব। দেশে কৃষি জমি নষ্ট করে কোনো স্থাপনা নির্মিত হবে না, ঠাকুরগাঁওয়ে এমনটা জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে সদরের আমতলী রেল ঘুন্টি এলাকায় বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন করেন তিনি। এ সময় মির্জা ফখরুল বলেন, দেশে কৃষি জমি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। উন্নয়ন কাজ করতে হলেও কৃষি জমি রক্ষায় সর্বোচ্চ গুরুত্ব দেবে সরকার। পরে শ্রীকৃষ্ণপুরে, জগন্নাথপুর সহ আরও কয়েকটি এলাকায় মেডিকেল কলেজ এবং হাসপাতাল নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন তিনি। আমরা যতটা পারি আমরা কৃষি জমিকে আমরা নষ্ট করবো না, আমরা উপরের দিকে যাওয়ার চেষ্টা করব এবং সেটা অবশ্যই আমাদেরকে চিন্তা করতে হবে, কারণ বাংলাদেশের কৃষি জমি অতি দ্রুত কমে আসছে, যেটা দেশের জন্য ভালো হবে না। সেই কারণে আমরা চেষ্টা করব যাতে করে সব দিক রক্ষা করে কাজটা করা যায়। ঈদ উপলক্ষে দুস্থ মানুষদের জন্য সরকারের পক্ষ থেকে দেয়া হয় ভিজিএফ এর চাল, কিন্তু তালিকায় দুস্থদের নাম থাকলেও অভিযোগ রয়েছে তা উত্তোলন করছেন কার্ড বন্টনকারী রাজনৈতিক দল ও পৌরসভার কর্মচারীরাই। দুস্থ পরিবারের ভোটার আইডি দিয়ে ভিজিএফ তালিকা তৈরি হলেও এসব পরিবার জানেই না তালিকায় তাদের নাম আছে। জয়পুরহাট পৌরসভার বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে এমন চিত্র। জয়পুরহাট শহরের 0 পয়েন্ট মোড়ের খৌরাকার আলম হোসেন এবার ঈদুল আজহায় পৌরসভার 9 নম্বর ওয়ার্ডে ভিজিএফ এর তালিকায় নাম এসেছে তার। অবাক কাণ্ড, এই বিষয়ে আলম কিছুই জানেন না। শুনলাম আমার নাম আছে, দেখলাম নাম আছে, কিন্তু আমি এখন চাল পাই না, কিন্তু আমার নামে চাল গেল কোথায়? শুধু আলমই নন, শহরের বিভিন্ন পাড়া মহল্লার গরিব ও অসহায়রা তালিকায় থাকার পরও তাদেরকে দেয়া হয়নি ভিজিএফ কার্ড। অভিযোগ রয়েছে সেসব বরাদ্দ উত্তোলন করছেন বন্টনকারীরাই। আমরা কোনো পৌরসভা থেকে কোনো অনুদান আমরা পাই নাই। আমার লিস্টে নাম আছে, কিন্তু আমার চালটা গেল কোথায়? আমাদের 10টা পরিবার 2 বছর হলে কোনো চাউল আমরা কিচ্ছু পাই না। আমার বাড়িওয়ালের নাম রেবেকা, নাম আছে, সব আছে, আমাকে 1 কেজি চাউল পর্যন্ত কেউ অনুদান দেয় না। এই চাউলটা গেল কার খাতায়, কে কি করলো? গত বছরের তালিকা অনুযায়ী বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি বৈষম্য বিরোধী ছাত্র সংগঠনের নামেও 50টি ভিজিএফ কার্ড বরাদ্দ ছিল। এবছর তাদের নামে বরাদ্দ থাকলেও অভিযোগ উঠেছে তা উত্তোলন করেছে এনসিপির নেতাকর্মীরা। এতে তালিকায় থাকা ভুক্তভোগীরা কেউই চাল পাননি। 111 থেকে 149 সিরিয়াল পর্যন্ত আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নামে এসেছে। এটা পরবর্তীতে জানতে পারি। জানার পর আমরা খোঁজখবর নেওয়ার জন্য সেখানে গিয়েছিলাম, এমনকি যোগাযোগ করি যে এই চালের কার্ডগুলো কই গেল। তারা আমাদেরকে বলে এনসিপি থেকে একজন এসে নিয়ে গিয়েছে। এরকম কোনো তথ্য কোনো ভুক্তভোগী আমাদেরকে জানায় নাই। যদি তারা এসে বলে তাহলে যে ব্যক্তি এই চাল উত্তোলন করেছে আমরা তাকে খুঁজে বের করে অবশ্যই তার কাছ থেকে সেই কৈফিয়ত তলব করব। বিএনপির নেতার দাবি, পৌরসভার কিছু অসাধু কর্মকর্তার সাথে আঁতাত করে বন্টনে অনিয়ম করছে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। এই যে এনসিপি থেকে শুরু করে যারা আছে তাদের মধ্যে এই দুষ্ট চক্ররা বিভিন্ন সময় এগুলো করে বিএনপির ভাবমূর্তি ক্ষুণ্ণ করার জন্য তারা চেষ্টা করছে। পৌরসভার কিছু অসাধু কর্মকর্তা আছে, ওয়ার্ডের কিছু নেতাকর্মীরা এগুলো এই 2-1টা বিশৃঙ্খলা করেছে। প্রতিটি ওয়ার্ডে ভিজিএফ এর চাল বন্টনে সরকারি কর্মকর্তার পাশাপাশি পৌরসভা থেকেও 2 জন করে ওয়ার্ড সহকারী নিয়োগ দিয়েছে সরকার। তবে ভুক্তভোগীদের অভিযোগ, ওয়ার্ড সহকারীরাও চাল উত্তোলন করে আত্মসাৎ করেছেন। এ বিষয়ে দায়িত্বপ্রাপ্ত মনিটরিং কর্মকর্তার দাবি, সঠিকভাবে কার্ড বিতরণ করা হয়েছে। এ বিষয়ে আমার কাছে কেউ অভিযোগ দেয়নি বা আসেওনি, কেউ জানায়নি। আজকে আপনাদের কাছে শুনলাম, দেখি যদি পাই আমি বিষয়টা খতিয়ে দেখব।
চাল বিতরণে এ সকল অনিয়মের অভিযোগের বিষয়ে ক্যামেরায় কথা বলতে রাজি হননি পৌরসভার প্রশাসক। ঈদুল আজহা উপলক্ষে পৌরসভার 9টি ওয়ার্ডে মোট 4,625 জনের নামে 10 কেজি করে ভিজিএপের চাল বরাদ্দ হয়েছে। আব্দুল আলিম, যমুনা নিউজ, জয়পুরহাট। সুন্দরবনের বন্য প্রাণী ও বনজ সম্পদ রক্ষায় বন বিভাগের সব কর্মকর্তা কর্মচারীরা স্বেচ্ছায় ছুটি বাতিল করেছেন। ছুটির এই সময়ে বন ও বন্য প্রাণীকে নিরাপদ রাখতে এবং বন সংক্রান্ত অপরাধ শূন্যের কোঠায় নামিয়ে আনতে স্বাভাবিক কার্যক্রমের পাশাপাশি নতুন পদক্ষেপ নিয়েছে পূর্ব সুন্দরবন বিভাগ। বিশ্ব ঐতিহ্য রক্ষায় প্রিয়জনের সাথে ঈদের আনন্দ উপভোগকে উপেক্ষা করছেন বনকর্মীরা। খোলা মাঠে নির্ভর ঘুরে বেড়াচ্ছে সুন্দরবনের চিত্রা হরিণ। ঘাস খাচ্ছে আর মাঝে মধ্যে নিজেদের মধ্যে খুনসুটিতে মারছে সুন্দরবনের এসব প্রাণী। এ দৃশ্য সুন্দরবন পূর্ব বন বিভাগের কটকা জামতলা এলাকার। শুধু জামতলা নয়, সুন্দরবন জুড়ে রয়েছে 125টি রয়্যাল বেঙ্গল টাইগার, 3 লক্ষাধিক হরিণ, কয়েক লাখ বানর, কুমির সহ সম্ভাবনাময় বনজ সম্পদ। সারা বছরই অপরাধীরা এসব বন্যপ্রাণীর শিকার ও বনজ সম্পদ লুটের চেষ্টা করে। ঈদ ও বিভিন্ন উৎসবে চোরা শিকারীদের তৎপরতা বেড়ে যায় কয়েক গুণ। আর তা রুখতে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সুন্দরবন পূর্ব বন বিভাগ। ঈদের ছুটি না কাটিয়ে বন পাহারায় থাকবেন কর্মকর্তা ও বনকর্মীরা। আমরা নিয়মিত টহল করি, তারপরে ঈদের সময় বিশেষ করে আমাদের ফুড পেট্রোলিংটা জোরদারভাবে করি, যাতে কোনো প্রকার বন্য প্রাণী শিকারীরা চোরা শিকারীর দ্বারা শিকার না হয়। খালের লোকালয়ে আমরা প্যারালাল অনুযায়ী ফুড পেট্রোল করতেছি। ফুড পেট্রোলের প্রধান উদ্দেশ্য হচ্ছে আমরা যাতে বন্য প্রাণী কোনো শিকারী এখানে চোরা শিকারী এসে ঈদের তৎপরতার সুযোগ নিয়ে কোনো বন্যপ্রাণী শিকার না করতে পারে। বনরক্ষীরা বলছেন, পরিবারের সাথে উৎসব পালনের ইচ্ছে থাকলেও সরকারি দায়িত্ব, পেশা ও বনের প্রতি ভালোবাসা তাদেরকে এই কাজে উৎসাহ যোগায়। ঈদের ছুটি মায়া ত্যাগ করে পরিবার পরিজন বিসর্জন দিয়ে আমরা বন ও বন্যপ্রাণী রক্ষার্থে আমরা এখানে নিয়মিত টহল জোরদার করছি। 8টি টিমে বিভক্ত হয়ে আমরা সুন্দরবনের যে সাড়াশি অভিযান আমরা পরিচালনা করতেছি। বন বিভাগ বলছে, ঈদের পরে 7 দিন পর্যন্ত এই টহল জোরদার থাকবে। ড্রোন সহ বিভিন্ন প্রযুক্তি যুক্ত করা হয়েছে। এতে চোরা শিকারীদের তৎপরতা রোধ করা যাচ্ছে, তেমনি সময় ও সরকারের ব্যয় কমছে। নিজেদের পক্ষ থেকে ঈদের ছুটিতে যাইনি, আমরা আমাদের পরিবারের সাথে ঈদ করার পরিবর্তে আমরা এই বন্যপ্রাণী রক্ষার যে মহান দায়িত্ব পেয়েছি সেই দায়িত্ব পালন করাটাকে আমাদের কাছে বেশি গুরুত্বপূর্ণ বলে মনে হয়েছে। মানে মোট 8টি ড্রোন ব্যবহার করা হচ্ছে, 2টি স্মার্ট টিমের কাছে আছে, আর হলো 6টি আলাদা টিম করে দেওয়া হয়েছে। তারা কিন্তু এই ড্রোনের মাধ্যমে সারা সুন্দরবন কিন্তু সব জায়গায় নজরদারির মধ্যে রাখবে পুরো বন্দর সময়টা। সুন্দরবন পূর্ব বন বিভাগের চাঁদপাই ও শরণখোলা রেঞ্জে 390 জন এবং পশ্চিম বিভাগে 4 শতাধিক বনকর্মী কর্মকর্তা রয়েছেন। তাপস সরকার, যমুনা নিউজ।